মহুয়ার ঢাকা আসা প্রায় ২ মাস পেরিয়েছে। প্রথম ১ মাস বোনের বাসায় থাকলেও পরে আজিমের অর্থায়নে আলাদা ফ্ল্যাটে ওঠে। কিছুদিন যেতেই আজিমও মেনে নেয় মহুয়ার ব্যবসার বিষয়টা। তখন নিজের সিদ্ধান্তহীনতার পাশাপাশি মায়ের উস্কানি, সব মিলিয়ে বেশ মানসিক অশান্তিতে ভুগছে আজিম। কিন্তু শেষমেশ তার মাঝে ইতিবাচক চিন্তার উদয় হয়। সেও বুঝতে শুরু করে মহুয়ার নিজেরও মতামত থাকতে পারে। সবসময় একটা মানুষ অন্যের মতামতের উপর নির্ভর করে বাঁচতে পারে না। এখন সে মহুয়ার ব্যবসার স্বার্থেও খরচ করতে পিছপা হয় না। এতে অবশ্য তার মা প্রায়ই তাকে বিভিন্ন কটু কথা শোনায়। তবে সেসব আর কান দেয় না আজিম। মাকে তার প্রাপ্য সে দেয়ই, বাকি টাকা বউকে দেবে না পানিতে ফেলবে সেটা তার ব্যাপার। এ বিষয়ে আর মাকে সে প্রশ্রয় দেয় না। ফলে মহুয়ার সাথেও তার সম্পর্কটা ভালো চলতে থাকে। মহুয়াও বিজনেসের ব্যাপারে সবকিছু আজিমের সাথে শেয়ার করে। সে যথাসম্ভব শোনার, বোঝার এবং সাহায্য করার চেষ্টা করে। মহুয়ার ফ্ল্যাটে ২টা বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম। ছোট্ট একটা ফ্ল্যাট তাদের পাশের এলাকাতেই ছিল মিথিলার বাসা। প্রায়ই মিথিলার বাসায় ঘুরতে যায় মহুয়া, আরিয়ান। মিথিলাও মাঝে মাঝে আসে দেখা করতে। কাজের পাশাপাশি এভাবেই দিন কাটছিল মহুয়ার। এখানকার নতুন একটি স্কুলে ভর্তি করিয়েছে আরিয়ানকে। সেখানে আবার মর্নিং শিফটে পড়েছে আরিয়ান। তাই খুব সকালে উঠেই ঘরের কাজ শেষ করে আরিয়ানকে স্কুল যেতে হয়। দুটো রুটি বানিয়েই মহুয়া আরিয়ানকে ডাকে, আরিয়ান, ওঠো বাবা, খেয়ে নাও, নইলে স্কুলে দেরি হয়ে যাবে। মহুয়ার এক ডাকে আরিয়ান ঘুম ঘুম চোখে উঠে আসলো। ব্রাশটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে মহুয়ার রুটি বানানো শেষ। তরকারি বের করে গরম করে রুটি আর তরকারি দিয়ে দুটো প্লেট রেডি করলো। একটা প্লেট আরিয়ানের জন্য রেখে অপরটি নিজে নিল। আরিয়ানও এসে পড়লো। দুজনেই একসাথে খাচ্ছে। খেতে খেতে মহুয়া ফোন দেখছে। আজ পেজে ঢুকতেই অবাক হয়ে যায় মহুয়া। এক রাতেই পেজে ১,০০০ ফলোয়ার বেড়েছে। এই প্রথম একসাথে এত ফলোয়ার বাড়তে দেখলো। ইনবক্সে ঢুকেও দেখে অনেকের মেসেজ। সকলেই পণ্যের দাম জানতে চেয়ে মেসেজ করেছে। মহুয়ার পেজটি সে একাই পরিচালনা করে, তাই সব মেসেজগুলোই আনরিড ছিল। মহুয়া দ্রুত সিন করে রিপ্লাই করে। অনেকে সাথে সাথে রিপ্লাই করে অর্ডার কনফার্ম করে। মহুয়ার ব্যবসা দিন দিন বড় হচ্ছে আর কাজের চাপও বাড়ছে। একা হাতে সামলানো বেশ কঠিন হচ্ছে। এখন সে ঠিকঠাক আরিয়ানের দেখাশোনাটাও করতে পারে না। ছেলেটাও হঠাৎই ম্যাচুর হয়ে গেছে। কেমন একা একাই খেতে শিখে গেছে। মায়ের ব্যস্ততা দেখে আর খাইয়ে দেওয়ার বাহানাও ধরে না। তবে মহুয়ার নিজের কাছে খারাপ লাগতে থাকে যে সে ছেলেকে ঠিকমতো সময় দিতে পারছে না। অর্ডার অনুযায়ী তার এখনো অনেক কাজ বাকি, সেগুলো শেষ করতে হবে। তাই দেরি না করে দ্রুত আরিয়ানকে স্কুলে দিয়ে আসে। স্কুলটা কাছেই, তবুও মহুয়া কখনো বাচ্চাকে একা ছাড়ে না। এত ব্যস্ততার মাঝেও রোজ রেখে আসে, ছুটির পর আবার নিয়ে আসে। আজকাল যেসব ভয়ঙ্কর নিউজ দেখে তাতে মায়ের মনে ভয় জন্মানো স্বাভাবিক। আরেকটি ব্যস্ততম দিন শেষ হয় মহুয়ার। দিন শেষ হলেও কাজ কিন্তু শেষ হয় না। আরো অনেক নতুন অর্ডারও আসতে থাকে। তবে কিছুটা ব্রেক নিতে সন্ধ্যার দিকে আজিমকে ফোন দেয় মহুয়া। আরিয়ানকে দেখায় সে একা একাই পড়তে বসেছে। তার পড়াশোনার প্রতি ঝোঁক বেশ ভালোই। তা নিয়ে কিছুক্ষণ আলোচনা করে মহুয়া আজিম। আজিম বলে, ওইখানে কি কোনো প্রাইভেট মাস্টার পাইছো? মহুয়া বলে, না, ওর স্কুলেই ভালো পড়ায়। আর বাসায় তো ছেলে আমার একাই পড়ে, কোথাও আটকে গেলে আমাকে জিজ্ঞেস করেই। আজিম সংক্ষেপে বলে। ও। মহুয়া বলে, জানো, আমি না একা সামলে উঠতে পারছি না। পেজে মডারেটর দরকার, আর কাঁথা তৈরির লোকও দরকার। আমার একা হাতে এত অর্ডার সামলানো সম্ভব নয়। কিন্তু ভয় হচ্ছে অন্যের হাতে কাজ দিলে যদি কাজের গুণগত মান নষ্ট হয়, তখন তো আমার পেজের বদনাম হয়ে যাবে। আজিম শান্ত স্বরে বলে, এত চিন্তা করো না। তোমার প্রথম মডারেটর না হয় আমি হলাম। আর তুমি একটা কাজ করতে পারো, তোমার বাবার গ্রামে গিয়ে দক্ষ লোকের খোঁজ করতে পারো। এবার ঘুরতে গেলে না হয় খোঁজ করো। আর যতদিন একাই করছো, কম অর্ডার নাও।
তাও চাপ নিও না। আজিমের বুদ্ধিটা ভালো লাগলো মহুয়ারও, কিন্তু মডারেটর হতে চাওয়ায় বেশ অবাক হলো মহুয়া। ভাবলো, এ কি সেই আজিম যে মহুয়াকে বলেছিল এ কাজ করলে সে আজিমের বই থাকতে পারবে না, অথচ আজ নিজেই হতে যাচ্ছে পেজের মডারেটর। মহুয়া প্রকৃত অর্থেই বেশ আনন্দ অনুভব করলো আজিমের এই পরিবর্তন দেখে। আজিমের দৃষ্টিভঙ্গি পুরোটাই বদলে গেছে। মহুয়া কখনো ভাবেনি আজিমও তার পাশে থাকবে। শুরুতে একটা কালো স্মৃতি থাকলেও শেষটা ভালো হবারই আভাস সে পায়। তবে সেসব মুখে বলল না। বলল, বুদ্ধিটা খারাপ দাওনি, দেখি খুব শীঘ্রই যাব গ্রামে। আচ্ছা, রেখে দিলাম, হ্যাঁ, অনেক মেসেজ আসছে, দেখি সেগুলো। আজিমও আচ্ছা বলে লাইন কেটে দেয়। পরের দিন বিকেলে সময় করে মাকে ফোন দিল মহুয়া। আজিমের কথা মতো জানতে চাইলো, আচ্ছা আম্মা, আমাদের ওই এলাকায় খুব ভালো কাঁথার কাজ জানে এমন কারো সন্ধান জানো? মহুয়ার মা বলে, শুধু একজন কেন, এমন তো অনেকেই আছে। গত বছরই তো একজন রে দিয়া করাইছিলাম একটা কাঁথা, তোরে দেখাইছিলাম না ওই কাঁথাটা? মহুয়ার মনে পড়ে সেই কাঁথাটার কথা। সে জানে না সেটা কে করেছে, তবে দেখে মুগ্ধ হয়েছিল মহুয়া। সে কাঁথায় ছিল নজর কাড়া সব সুতার গাঁথুনি। গ্রামের অনেক মহিলারাই এ কাজ করে থাকে, কিন্তু তাদের এই প্রতিভা বাইরের কেউ জানতে পর্যন্ত পারে না। মহুয়া দ্বিগুণ আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, কে করেছিল কাঁথাটা আর কত টাকা নিয়েছিল? ওই তো পাশের পাড়ার সবুরের মা, সেই যুদ্ধের বছরে স্বামী মরছে, তখন সবুর ছোট। সবুরের সমস্যার কথা তো জনসই, ঠিক মতো হাঁটতে চলতেও পারে না। এই অসুস্থ পোলা নিয়ে এই কাজ করে সে সংসার চালায়। আর টাকা সে নিজেই চায় নিছে 200। সবাই নাকি এই দেয়, আমি তাও 50 টাকা বেশি দিছি। কত পরিশ্রম কইরা করছে কাজটা, সময় তো লাগছে অনেক। আর ওরা এমনিই অসহায়, কতজন ভিক্ষা করে সুস্থ সবল হয়েও তাও তো ওরা কাজ কইরা খায়। মহা বিস্মিত হয়ে বলল, মাত্র 200 টাকায় এত জটিল কাজের কথা? আহারে, তাদের শ্রমের ন্যায্য দাম আসলেই তারা পায় না। আরো আশ্চর্যের ব্যাপার, তারা এতেই সন্তুষ্ট। তাদের কাজগুলো যদি ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম, হয়তো মনটা শান্ত হতো। মহুয়া সত্যি ভীষণ অস্থিরতা বোধ করে সবুরের মায়ের কাহিনী শুনে, আর তার কাজের দক্ষতা অনুযায়ী তার অবমূল্যায়ন দেখে আফসোসও করতে থাকে। মহুয়ার কথায় তার মা বলে, তারা কি আর এত কিছু বোঝে? আফসোস করিস না, এবার আইলে কথা বইলা দেখিস তাদের সাথে। মহুয়া শুধু বলে কল রেখে দিতে বলে। সেদিনের পর থেকে মহুয়া শুধু দিন গুনতে থাকে সেই স্বল্প মূল্যে শ্রম বিক্রি করা মানুষগুলোর সাথে দেখা করার জন্য। তারা যে নিজেরাও জানে না তাদের ঘামের মূল্য সম্পর্কে। বেশ বড় ধরনের পরিকল্পনা করে নিজের কাজের চাপ কমানোর পাশাপাশি তাদের জন্য কিছু করতে। অপেক্ষার প্রহর শেষ হতে চলছে মহুয়ার। আরিয়ানের স্কুলে ছুটি পড়েছে বেশ কিছুদিন, আর তার অর্ডার অনুযায়ী কাজও শেষ। নতুন অর্ডার আপাতত নিচ্ছে না। এখন পালা গ্রামে যাওয়ার। সকাল সকাল মা ছেলে বেরিয়ে পড়ছে বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। মহুয়াদের গ্রাম শান্তিনগর। ঢাকা থেকে প্রায় 7-8 ঘন্টা সময় লাগে বাসে যেতে। মহুয়াদের গ্রামটি একদম সীমান্তবর্তী এলাকায়, নিকটবর্তী শহর থেকে অনেকখানি দূরে। বাসের জানালা দিয়ে সকালের ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে মহুয়াকে। আরিয়ান খুব খুশি, সে বসেছে জানালার পাশের সিটে। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে নির্জন প্রকৃতি, এক এক সময় এক এক দৃশ্য দেখতে দেখতে যে যাচ্ছে নানু বাড়ি। তার উচ্ছ্বাস আর দেখে কে? অবশ্য শুধু আরিয়ান নয়, এবারের যাত্রায় মহুয়া উচ্ছ্বাসও কম নয়। মহৎ এবং একই সাথে একটি জটিল উদ্বেগ নেওয়ার ইচ্ছে সে পোষণ করছে। জানে না সফল হবে নাকি ব্যর্থ, তবে দুরু দুরু বুকে আশার প্রদীপ জেলে স্বপ্ন বুনতে এগিয়ে যাচ্ছে সে আপন গতিতে। মহুয়ার আসার খবরে মহুয়ার মা আরিয়ান মহুয়ার সব পছন্দের খাবার রান্নার আয়োজন করে। এখন মহুয়ার বাবার পা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। সে বাজার থেকে কিনে আনে টাটকা খাসির মাংস, এছাড়াও আনে ইলিশ মাছ। মহুয়া
সেই যে গেছিল এবারই মুখো আর হয়নি। অনেকদিন পর আসায় নিজেদের সামর্থ্য মতো কোনো আয়োজনই বাদ রাখে না মহুয়ার বাবা মা। মহুয়ার বাড়ি পর্যন্ত আসতে আসতে প্রায় সন্ধ্যা লেগে গেল। মহুয়ার আগে আরিয়ান দৌড়ে গিয়ে উঠোনে দাঁড়ালো, নানার কোলে উঠে পড়লো। বাবাকে দেখেই মহুয়া বলে, কেমন আছো বাবা? পাখি পুরোপুরি ঠিক হয়েছে। হ্যাঁ মা, একদম ঠিক। এখন এই যে হেঁটে বেড়াচ্ছি, কোনো সমস্যা নেই আর। তোমরা ভালো আছো তো? মহুয়া বলে, এই তো যেমন দেখছো। যতই বলুক ঠিক হয়ে গেছে, তবুও মহুয়া লক্ষ্য করে তার বাবা কিছুটা খুঁড়িয়ে হাঁটছে। আরিয়ানকে কোলে করে হাঁটতে কষ্ট হবে বিধায় মহুয়া আরিয়ানকে নিজের কাছে নিয়ে নেয়। বদলে নিজের অল্প কিছু জমা কাপড় থাকা পাতলা ব্যাগটি বাবাকে দেয়। সে ব্যাগটি নিয়ে চলে যেতে থাকে ঘরের ভিতর। পেছন পেছন মহুয়াও যায়। মহুয়া আরিয়ান ফ্রেশ হতে গেলে সেই সময় টেবিলে খাবার সাজিয়ে ফেলে মহুয়ার মা। কিছুক্ষণ পর সবাই মিলে রাতের খাওয়া দাওয়া শেষ করে। কথায় কথায় মহুয়া সবুরের মায়ের প্রসঙ্গ টেনে বলে, আচ্ছা সবুরের মাকে কোথায় পাবো বলো তো? তার বাড়ি ঠিক কোন জায়গাটায়? মহুয়ার মা বলে, ওই দিকটায় তুই কখনোই যাসনি। ওই যে গায়ের শেষ মাথায় ছোট্ট নদীটার ওইদিকে। কিন্তু মহুয়ার বাবা বলে, যাবে না কেন? ওইখানে তো আমাদেরই একখান আবেদি জমি আছে। মহু গেছে, কিন্তু তখন ছোট ছিল বইলা মনে নাই হয়তো। মহুয়া কিছুক্ষণ ভেবে বলে, হুম হুম, মনে পড়ছে, দাদার সাথে যাইতাম, তাই না বাবা? মহুয়ার বাবা বলে, হ্যাঁ, তোমার দাদাই নিয়ে যাইতো বেশিরভাগ সময় তোমারে আর মিথিরে। কিন্তু মা, ওই সবুরের মায়ের সাথে কি দরকার তোমার? মহুয়ার মা খানিকটা আফসোসের সুরে বলল, ওহো, তোমারে বলাই হয়নি। মহু সেদিন আমাকে বলেছিল ওই যে কাঁথার কাম করে না সবুরের মা, তো মহুর কাঁথার ব্যবসায় তারে কোনো কামে লাগানো যায় নাকি, তাই ভাবতেছিল। মহুয়ার বাবা মহুয়ার উদ্দেশ্যে বললে, ওহ, এই ব্যাপার, খুবই ভালো কথা তো। তারে কামে নিলে লস নাই, খুবই কর্মঠ মানুষ তারা। মহুয়া জবাবে কিছু বলতে যাবে তার আগেই নদী আর মাঠের কথা শুনে আরিয়ান বলে ওঠে, আম্মু, তোমার সাথে আমিও যাব। মাঠ দেখবো, নদী দেখবো, আর সুন্দর সুন্দর পাখিও দেখবো। মাঠ নদী পর্যন্ত ঠিক ছিল, অতিরিক্ত পাখির কথা যোগ করায় বাকি সকলে হেসে ওঠে। মহুয়া বলে, অবশ্যই নিয়ে যাবো বাবা, তোমাকে নদী, মাঠ, পাখি আর মানুষের জীবন বৈচিত্র্য সবই দেখাবো। কাল তুমিও যাচ্ছ আমার সাথে, ওকে? আরিয়ান কিছুটা চিৎকার করেই বলল, ওকেই, আমার আম্মু বেস্ট। বলে মহুয়ার গালে একটা চুমু দিয়ে লাফাতে লাফাতে টিভির কাছে চলে গেল কার্টুন দেখতে। আরিয়ানের কাণ্ডে ওর নানা নানু না হেসে পারে না। পরের দিন বিকেলে মিষ্টি রোদ আর ঝিরঝির হাওয়ার মারা আরিয়ানকে নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে মহুয়া। যাওয়ার পথে বিভিন্ন পরিচিত মানুষের সাথে দেখা হলে প্রাথমিক খোঁজ খবর নেয় মহুয়া। তারপর আবার এগিয়ে চলে গন্তব্যের দিকে। যাওয়ার পথে সেই নদীটা চোখে পড়ে আরিয়ানের। বায়না ধরে নদীর পানিতে পা ডুবিয়ে দেখবে, হাত দিয়ে ছুঁয়ে দেখবে। নদীর পাড়টা বেশ ঢালু, খুব সাবধানে নামতে হলো মহুয়াদের। পুরো পাড় জুড়ে সবুজ ঘাস ছেয়ে আছে। নদীর একদম কাছে গিয়ে স্বচ্ছ নীলাভ পানি দেখে আরিয়ান হালকা করে ছুঁয়ে দিতে থাকে পানির উপরিভাগ। মায়ের থেকে অনুমতি চায় সে, কি পা ডুবাতে পারবে কিনা। মহুয়া বলে, জুতো জোড়া খুলে রেখে পা ডুবাতে। আরিয়ান ছোট্ট পা দুটো স্বচ্ছ পানির উপরিভাগ পেরিয়ে নিচের বালুময় কাদামাটি ছুঁতেই তা গোলাটের রূপ ধারণ করলো। আরিয়ান আগে কখনোই নদীতে নামেনি। পানির এমন পরিবর্তন দেখে সে মন খারাপ করে। মহুয়াকে বলে, আম্মু, পা দিতেই পানি এমন অসুন্দর হয়ে গেল কেন? মহুয়া একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে বলে, স্বচ্ছ পানিতে তোমার পদচারণ ছিল অনাকাঙ্ক্ষিত। তা ছিল পানিতে স্বচ্ছ থাকার নিয়ম বহির্ভূত, তাই তো তারা এমন ঘোলাটে হয়ে গেছে নিজের সৌন্দর্য বদলে। মায়ের জটিল বিশ্লেষণ আরিয়ান বুঝলো কিনা কে জানে, কিন্তু তার কারণে পানি এমন অসুন্দর হয়েছে এটা শুনতেই সে উঠে আসে। মহুয়াকে বলে, তাহলে পানি তার মতোই সুন্দর থাকুক, আমি তাদেরকে আর নাড়বো না।
একটা ছোট্ট বাচ্চা, অথচ তার এমন মহানুভবতার দেখে অবাক হয় আরিয়ানের নানু। তারা নদীর পাড় থেকে উঠে এসে মাঠ পেরিয়ে যেতে থাকে সবুরের বাড়ির দিকে। অবশেষে তারা পৌঁছে যায় গন্তব্যে। মহুয়ার চোখে পড়ে টিনের একটি ছোট্ট ঘর। ঘরের পাশেই বড় একটি খেজুর গাছ। সেই গাছের সাথে হেলান দিয়ে কাঁথার কাপড় আর সুতার কুণ্ডলি নিয়ে বসে আছে 65 কি 70 এর মাঝের বয়সী এক মহিলা। মহিলা বসেছিল নারকেল পাতার শীতল পাটিতে। দূর থেকে তাকে দেখে মহুয়ার মা বলে, কি গো জোহরা, কি করতেছ? মহুয়া বুঝলো মহিলার নাম জোহরা। মহিলার নিজের পান খাওয়া লালাপ দাঁতগুলো বের করে হেসে জবাব দিল, এই তো বুবু, যা করি তাই করতেছি। এটা কি মায়া নাকি? মহুয়ার দিকে ইশারা করে বলল সে। মহুয়ার মা বলল, হয় এটা আমার ছোট মায়া মহুয়া, ছোট থাকতে দেখছিলা হয়তো। আর ওইটা নাতি। জোহরা বলে, তা কি মনে কইরা এদিকে আইলেন? কোথাও যাইতেছিলেন নাকি? মহুয়া তাকে সালাম দিয়ে বলে, যে আমরা আপনার কাছে আসছিলাম। আমার কাছে কি কামে? মহুয়া বলে, কাম তো আছে খালা, আপনার লগে অনেক কথা আছে। বলে জোহরার শীতল পাটির এক কোণে বসে পড়ে মহুয়া। পাশে মহুয়ার মা আর আরিয়ানও বসে। তারপর পুনরায় বলে, আচ্ছা খালাম্মা, এই একটা কাঁথা বানাতে আপনার কতক্ষণ সময় লাগে? সে বলল, এই ধরো দিন রাত মিলায়া কাম করলেও প্রায় 2 দিন লাগেই একটা শেষ করতে। তো আমার লাগে সবুরও টুকটাক করে, তাই আমাকে একটু তাড়াতাড়ি হয়। আর প্রত্যেক কাঁথায় কত টাকা করে নেন? মহুয়া যদিও জানতো তবু জিজ্ঞেস করলো নিজের কথাটা পাড়ার পথ হিসেবে। জোহরা বলল, এই 200-ই দেয় বেশিরভাগ মানুষে। কেউ কেউ আবার আরো 10-20 টাকা কম দেওয়ারও পায়তারা করে। তাও নেই কি আর করার, এতে যদি কাম বেশি থাকে তাই ভালো, কাম না থাকলে তো আবার খাইতে পারবো না। মহুয়া থমকে গেল। সে বেশ আহত হলো মানুষের এমন অমানবিকতার সম্পর্কে জেনে। এমনিতেই এত কমে করে দেয়, তাও নাকি মানুষ আরো কম দিতে চায়। সে 10-20 টাকায় কি তারা প্রসাদ করে ফেলবে? এমনই এক ক্ষোভ মিশ্রিত প্রশ্ন জন্মালো তার মনে। তবে তা প্রকাশ করল না, বলল, এত কম করে দেন, এত পরিশ্রমের কাজ। জোহরা বিপরীতে শুধু মলিন হাসলো, সেটাই যেন বলে দিচ্ছে এছাড়া আর উপায় কি। কিন্তু মহুয়া আজ এসেছে সেই উপায়টাই বদলে দিতে। সে জোহরার সামনে থাকা কাঁথাটা নেড়ে চেড়ে দেখে বলল, আপনার কাজের হাত কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। জানেন কি, আমি নিজেও এ কাজ করি। কিন্তু সেটা শুধু একটি গ্রাম ভিত্তিক নয়, আমার খেতা ছড়িয়ে আছে গোটা দেশে। আর দামও নেই আপনার থেকে প্রায় দ্বিগুণ। মহিলা কথাগুলো খুব একটা বুঝলো না। অনলাইন আবার কি জিনিস সেটাই বুঝলো না। জিজ্ঞাসু চোখে চেয়ে রইল। মহুয়া বলল, বুঝলেন না আমার কথা, তাই তো? না বুঝারই কথা। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। তারপর মহুয়ার নিজের পেজ সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলল। সে কিভাবে ঘরে বসেই সারা দেশে ক্রেতা পায় সেসব কিছু বলল। এবার হয়তো জোহরা কিছুটা বুঝলো। বলল, বাহ, খুব ভালো কাম করো তো। দোয়া করি তোমার ব্যবসায় আরো উন্নতি হোক। মহা শুধু কৃতজ্ঞতায় হাসি হাসলো। কিছুক্ষণ থেমে জোহরা বেশ আফসোস নিয়ে বলল, আমাদের কি আর এত বুদ্ধি শুদ্ধি আছে রে মা? এভাবেই জীবন কাইটে গেল। এখন আবার আমাগরে এসব কে কইরা দিব? অমনি মহুয়া বলে বসে, যদি আমি এ বিষয়ে সাহায্য করি, অনলাইনে চড়া দামে বিক্রি করা সেসব কাজের অর্ডার নিয়ে যদি আমি আপনাদের দেই, কি পারবেন না করতে? কাজ একই করবেন, কিন্তু বিপরীতে পাবেন দ্বিগুণ লাভ আর সম্মান অর্জনেরও সুযোগ। আপনার তৈরি কাঁথাগুলো যখন সেল হবে, সেগুলোর সাথে মিশে থাকবে আপনাদের পরিশ্রমের কাহিনী। তা আমি তুলে ধরবো গোটা দেশবাসীর কাছে। এই ছোট্ট গ্রামের কিছু লোক আমাদের অবমূল্যায়ন করতেই পারে, কিন্তু তার মানেই এই না যে আমরা কখনোই ন্যায্য মূল্যায়নের যোগ্য না। জোহরা শুধু শুনেই গেল মহুয়ার কথা। জোহরাকে কনভিন্স করার কোনো চেষ্টাই বাদ রাখেনি মহুয়া। শুধু তাকে নয়, ওই গলির আরো অনেকেই একই কথা বলল মহুয়া। তাদেরকে বোঝানোর চেষ্টা করলো মহুয়ার সাথে কাজ সুফল সমূহ। তবে এগুলো শুধুই তার মুখের কথা, তার সুদূর প্রসারী পরিকল্পনা এগুলো।
নারীদের শ্রমের মূল্য, নারীদের পরিচয় নিশ্চিত করতেই মূলত তার এই উদ্যোগ। কিন্তু গ্রামের বাকি লোকেরা ব্যাপারটা ইতিবাচক ভাবে নেয় না। যখন কথাটা হওয়ার বেগে গ্রামে ছড়িয়ে পড়লো, তখন অধিকাংশ মানুষই মহুয়ার বিপক্ষে কথা বলতে শুরু করলো। তারা জোহরা সহ বাকিদের বোঝাতে লাগলো এগুলো নাকি মহুয়ার ধান্দা, তাদের দিয়ে ফাও খাটিয়ে নিজে অর্থ সম্পদের মালিক হবে। এসব শুনে মহুয়া অনেকটা ভেঙে পড়ে আর ভাবতে থাকে মানুষগুলো আরেকটা মানুষকে এত সহজেই না জেনেই বিচার করে ফেলে কিভাবে। সে হতাশ হয়ে আজিমকে বলে, মনে হচ্ছে অন্য কোথাও লোকের খোঁজ করতে হবে। এখানকার মানুষগুলো ভীষণই বিষাক্ত প্রকৃতির। নিজেরা তো এগিয়ে আসছে না উদ্যোগটা বাস্তবায়ন করতে, উল্টো যে অংশ নিতে চাচ্ছে তাকেও বোঝাচ্ছে আমি নাকি ধান্দাবাজ। এগুলো আর নেওয়া যাচ্ছে না, বুঝছো? এ সমাজে ভালো কিছু করতে চাওয়া এক ধরনের অপরাধ যা দেখছি। বিপরীতে আজিম বলে, তুমি কিন্তু অলরেডি সমাজের বিরুদ্ধে লড়ছো, লড়াই করেই না আজ এই জায়গাতে আইছো। মাঝপথে হাল ছেড়ে দিও না, তোমার স্বপ্ন তুমি পূরণ করতেই পারবাই, মানুষের কথায় তা আটকায় থাকবো না। যখন সফল হইবা এই এরাই আবার কইব, মায়াটা আমাকে গ্রামের গর্ব, মন বল রাখো। সেই মহিলার কাছে আরেকবার যাও, বুঝাও ভালো কইরা। আজিমের কথায় কিছুটা মনোবল সত্যি ফিরে পেল মহুয়া। নতুন উদ্যমে ভাবতে লাগলো মানুষের মুখ বন্ধ করে দেওয়ার উপায়। শুধু কথা নয়, এবার সরাসরি কাজে নেমে পড়ল মহুয়া। বাজার থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কিনে আনে একরঙা গজ কাপড়, কিনে আনে রেশমি উল সহ বিভিন্ন ধরনের সুতা, যার সাহায্যে সে সকল একরঙা কাপড়ের উপর ফুটে উঠবে নান্দনিক সব নকশা। সেগুলো নিয়ে মহুয়া হাজির হলো নদীর ধারের সেই গলিতে। নিজের চাচাতো ভাই-বোনদের সাহায্যে শামিয়ানা টানিয়ে চেয়ার পেতে বেশ বড়সড় আয়োজনই সে করে ফেলল। সেখানে কাঁথা কারিগর সহ সাধারণ মানুষ সকলেই আমন্ত্রণ জানায় মহুয়ার নিজের উদ্যোগ সম্পর্কে জানাতে। তাতে জোহরা সহ বেশ কয়েকজন কাঁথা শ্রমিকও উপস্থিত হয় মহুয়ার আহ্বানে। তাদের উদ্দেশ্য মহুয়া বলে, আপনারা হয়তো বিভিন্ন কথার ভিড়ে আমার কথা পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেননি, তবে আজ আমি শুধু কথা বলতে আসিনি। এই যে দেখুন, এই কাপড় আর সুতো, এগুলো সম্পূর্ণ আমার নিজের অর্থে কিনা। আমি এগুলো দিতে এসেছি আপনাদের মাঝে। আপনাদের অংশগ্রহণ হবে শুধু এই কাপড় আর সুতার সাহায্যে নিজেদের দক্ষতা ফুটিয়ে তোলা। বিপরীতে থাকবে প্রায় দ্বিগুণ অর্থ উপার্জনের সুযোগ। এই সমস্ত কাঁথার কাজের মূল্য আমি অগ্রিম আপনাদের পরিশোধ করব। এখানে আপনাদের লোকসানের কোনো সুযোগই আমি রাখছি না। আমি চাচ্ছি শুধু আমার এই উদ্যোগে আপনাদের স্থিত অংশগ্রহণ। মহুয়ার বক্তব্যে সকলে কানাঘুষা শুরু করে দেয়। কেউ কেউ সায় দেয়, কেউ কেউ এখনো দ্বিমত প্রকাশ করে। একজন তো প্রশ্নই করে বসে, যদি রেগুলার কাম করি আপনার এখানে, প্রত্যেকবারে কি টাকা আমরা সাথে সাথে হাতে পামু, নাকি কাঁথা বিক্রির লেগা অপেক্ষা করণ লাগবো? মহা খুবই শান্ত কণ্ঠে বলে, দেখুন, মানুষের মনে বিশ্বাস জন্ম দিতে প্রথমে নিজের কাজের পরিচয় দিতে হয়, পরে টাকা। আমাদের ব্যবসা যেহেতু শুধু লোকাল হবে না, বরং পৌঁছাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই। মানে আগে পণ্য পৌঁছায়, পরে টাকা পাই। এতে ক্রেতার বিশ্বাস জন্মে আমাদের পেজের উপর। তবে আমাদের টাকা আমি যথাসম্ভব আগে পরিশোধের চেষ্টা করব। আর কোনো প্রশ্ন কি আছে করো? আর কেউ তেমন কোনো করার মতো প্রশ্ন পেল না। আর মহুয়া যেহেতু বলেছে এই কাজের মূল্য সে নিজেই পরিশোধ করবে, তাই কয়েকজন বাদে মোটামুটি সকলেই রাজি হয়ে গেল। একটা কাজই তো করে দেখাই যায়, যদি এতে ভাগ্য সত্যি খোলে মন্দ কি। এমন কথাই ছড়িয়ে পড়লো কানা ঘুষোতে। তাদের মধ্যে থেকে জোহরা বলল, না মা, আমাকে আর প্রশ্ন নাই। তবে গ্রামের একজন বয়স্ক লোক মতিউর, সে কিনা সব সময় অন্যের ত্রুটি খুঁজতে পারদর্শী, সে মহুয়ার উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে
কিছু অপ্রীতিকর প্রশ্ন। সে বলে, গ্রামে কি কাম কম পড়ছে গো? তোমার লগে হুট কইরা কাম করব কে? ধান্দা করো মায়া। বিচলিত না হয়ে মহুয়া তার শান্ত স্বর বজায় রেখে বলে, আপনি নিশ্চয়ই জানেন তাদের পারিশ্রমিক সম্পর্কে এমনিতেই কমে করে, তবুও তাদেরকে আরো কম দেওয়ার চেষ্টা করে। আমাদের গ্রামের তথাকথিত সৎ বিশ্বাসযোগ্য মানুষগুলো তো তাদের কাছে যখন অবহেলার শিকার হয়, এদের শ্রম আমার মতো একজন ধান্দাবাজের সাথে না হয় একবার সেই শ্রমটা ভাগাভাগি করেই দেখলো। এবার মহুয়ার কথার সাথে নিজের সমস্যাটা রিলেট করতে পারলো উপস্থিত সকল কাঁথা শ্রমিকরাই। তারা মহুয়ার কথায় সায় দিয়ে বলল, হয় একদম, আপা ঠিক কইছে। আমার দুঃখটা অবশেষে কেউ বুঝলো। এ ধরনের বিভিন্ন খণ্ড বাক্য ছড়িয়ে পড়লো সেখানে। মহুয়া মতিউরকে বলল, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? সকলের সমর্থন মহুয়ার দিকে ঘুরে যেতেই তার মুখখানা চুপসে গেল। কিছু না বলে লাঠিটা ঠক ঠক আওয়াজ করে মাটিতে ঠুকতে ঠুকতে স্থান পরিবর্তন করলো। তবুও সে নিজের অভিমতে অটল থেকেই বিড়বিড় করে বলতে লাগলো, যা ইচ্ছে করুক গে, বোকা মহিলাগুলো। ঠেলায় পড়লে বুঝবে নে আপনা আপনি। যখন ধান্দা করে ফায়দা লুটে ওগো টাকা না দিয়ে ভাগবে, তো তখন বুঝবো আমার কথা। মহুয়া বুঝি তা না শুনলেও বুঝলো। সে কেবল মুচকে হাসলো আর ভাবলো এই মানুষগুলোর গোটা জীবন শেষ একই দৃষ্টিভঙ্গিতে। তবুও তারা পরিবর্তনও বিশ্বাসী না। সেদিকে আর বেশি মনোযোগ না দিয়ে মহুয়া নেমে পড়লো নিজের কাজে। চাচাতো ভাই অমিত আর বোন নাতাশার সাহায্যে কাপড় আর সুতোর বন্টন শেষ করলো। এরপর সকলকে আহ্বান জানালো সারিবদ্ধ হয়ে একে একে কাপড় আর সুতা নিয়ে যেতে। মহুয়া সর্বপ্রথম কাপড় আর সুতা তুলে দিল জোহরার হাতে। সে মহুয়ার কাঁথায় হাত রেখে বলল, আমি জানি মা, তুমি যা করছো ভালোই করতেছো। আমাকে ভালোর কথা ভাইবাই করতেছো। আর আজই তা তুমি দেখায় দিলা। কিন্তু এক একজনের এক এক কথায় তোমারে অবিশ্বাস করে ফেলাইছিলাম। কিছু মনে করো না, আমার দোয়া করে অনেক বড় হও। মহা হঠাৎই নিজেকে খুব ভাগ্যবতী মনে করলো। তার চোখে আবেগে ঠাসা নোনা জল চিকচিক করে উঠলো। এতক্ষণে তার মনে হলো মানুষগুলোর জন্য সে আসলে কিছু করতে চলছে। আর এই সহানুভূতি তাকে তার লক্ষ্যে আরো একনিষ্ঠ করে তুললো। সে শুধু জোহরাকে হাসি উপহার দিয়ে বোঝালো সে কিছুই মনে করেনি। জোহরার পরে সে বাকিদেরও কাপড় আর সুতা দেওয়া শেষ করলো। কাপড় আর সুতা দেওয়া শেষ সে সকলের এক প্যাকেট করে নাস্তাও দিল। মানুষগুলো এতেই যেন আরো বেশি খুশি হয়ে গেল মহুয়ার উপর। মহুয়া শুধু ভাবলো তারা কত অল্পতেই খুশি হয়ে যায়। তবে সমর্থনটাই অর্জন করতে চেয়েছিল মহুয়া। মহুয়ার নতুন পথ চলা শুরু হলো তাদেরকে ঘিরেই। কিছুদিন যেতে কাঁথাগুলো সংগ্রহ করে ফেললো মহুয়া। দেখলো বেশিরভাগ কাঁথাই মান প্রায় পারফেক্টই আছে। পরবর্তীতে আধুনিক কিছু ডিজাইন শিখিয়ে পরিয়ে নিলে তা পারফেক্ট পর্যায়ে পৌঁছে যাবে। সে সেগুলো নিয়ে জোহরাদের আগাম টাকা দিতে গেলে তারা নেয় না। সকলের প্রতিনিধি হয়ে জোহরা বলে, মা, তোমারে আগাম টাকা দেওয়া লাগবে না, তুমি বরং বিক্রি হইলে তারপরে দিও। তোমার উপর বিশ্বাস আছে আমাগো। মহা বিস্মিত হলো তার প্রতি জোহরাদের এত অল্পতেই এতটা বিশ্বাস জন্মেছে দেখে। মহুয়া তাদের কথা দিল, ইনশাল্লাহ যদি সুস্থ সবল ভাবে বেঁচে থাকি, দিন দুয়েকের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের শ্রমের ন্যায্য মূল্য। মহুয়া সেদিনই কাঁথাগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদিন যেতেই মহুয়া তার কথা মতো কাঁথাগুলো উচ্চ মূল্যে বিক্রি করে সে টাকা পৌঁছে দিল সেসব কাঁথার কারিগরদের হাতে। এতে তার প্রতি পূর্ণ বিশ্বাস তৈরি হলো কর্মীদের। তারা ধীরে ধীরে ছেড়ে দিতে থাকে লোকাল সব কাজ, পরিবর্তন করতে থাকে মহুয়ার দেওয়া কাজ। মহুয়া প্রায় গ্রামে যায়, তাদের কাজে উৎসাহ দেয়, গুণগত মান ঠিক রাখার প্রশিক্ষণও দেয়। পরবর্তীতে আশেপাশে গ্রামের মহিলারাও যুক্ত হতে থাকে মহুয়ার সাথে। ফলে মহুয়ার ব্যবসা দিন দিন বড়ই হতে থাকে। বছর ঘুরতেই তার পেজের কাথায় পাশাপাশি অন্যান্য অথেন্টিক প্রোডাক্ট রাখার জন্য ক্রেতাদের অনুরোধ আসতে থাকে। ক্রেতারা অপরাজিতার প্রতি সন্তুষ্ট হয়ে নিজেরাই দিতে থাকে পজিটিভ রিভিউ। মহুয়ার দক্ষতার সাথে সামাল দিতে থাকে ঘর ও বাহির দুটোই। একদিকে আরিয়ানের দেখাশোনার, অপরদিকে শখানেক মানুষের।
রুজি রুটির ব্যবস্থা করা। অপরাজিতা শুধু কাঁথাতেই আটকে থাকে না, ধীরে ধীরে যুক্ত হয় তৈরি পোশাক, তাঁতের শাড়ি, গামছা ইত্যাদি। শুধু গ্রামের নয়, এখন শহরের দক্ষ দর্জিরাও অপরাজিতার সাথে কাজ করতে উন্মুখ থাকে। অপরাজিতা সুনাম এতটাই ছড়িয়ে পড়ে যে কর্মী থেকে ক্রেতা সবারই বিশ্বাসের অন্যতম জায়গা হয়ে উঠেছে। পেরিয়ে গেছে 10টি বছর, অপরাজিতা ব্র্যান্ড এখন দেশের নামি দামি ব্র্যান্ডগুলোর একটি। দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে সুনাম। 10 বছর পূর্তি উপলক্ষে বড় একটা ফ্যাশন ইভেন্ট আয়োজন করে টিম অপরাজিতা। এতদিন ছোট বড় বিভিন্ন ইভেন্টের মুখপাত্র ছিল উচ্চ পদস্থ কর্মীরা। তার মধ্যে ছিল মহুয়ার চাচাতো ভাই অমিত, বোন নাতাশা। মহুয়া নিজেই কখনো মিডিয়ার ফেস হয়নি এর আগে। তবে এবারের ইভেন্ট যেহেতু ব্যান্ডের এক যুগ পূর্তিতে, এবার মহুয়াকে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিতেই হলো। ইভেন্টের দিন সকালবেলায় যে মহুয়া আজ রাতেই নিজেকে তুলে ধরতে চলেছে গোটা একটি ব্যান্ডের প্রতিষ্ঠাতা হিসাবে, সে এখন ব্যস্ত চা নাস্তা বানাতে। আরিয়ান এখন 15 বছরের, তবু মায়ের হাতের নাস্তা ছাড়া নাকি তার দিন ভালো যায় না। একমাত্র ছেলের কথা কি ফেলতে পারে মহুয়া? নিজের মাতৃসত্তাকে আজও সবকিছুর উপরেই রেখেছে সে। নাস্তা তৈরি হতেই আজিম আরিয়ান দুজনেই ডাইনিং এ ডাকলো মহুয়া। আজিম দেশে ফিরেছে প্রায় 7 বছর। মহুয়ার একার পক্ষে এত কিছু সামাল দিতে কষ্ট হবে ভেবেই তার এই স্থায়ী আগমন। আজিম মহুয়াকে আজও রান্না করতে দেখে বলে, তুমি আজও রান্না করছো? জবেদা খালা আসে নাই? মহুয়া বলল, এসেছে তো। সে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। সে অনেক কাজ তার। আজ তো অনেক গেস্ট আসবে। সকালে উঠে তো আমার কোনো কাজও ছিল না। আর ইভেন্ট তো সেই রাতে। আরিয়ানের দিন ভালো করতে নাস্তাটা নিজেই বানিয়ে ফেললাম। আরিয়ানের চুলগুলো নাড়িয়ে দিয়ে শেষ বাক্যটা বলল মহুয়া। বেশিক্ষণ সেখানে থিত হলো না সে। অন্য একটি প্লেটে নাস্তা নিয়ে চলে গেল মহুয়ার ঘরে। সে এখন প্রায় শয্যাশায়ী। জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে, চলাফেরা খুব একটা করতে পারে না। মহুয়া চলে আসার পর সানায়া ছিল তার সাথে বছরখানেক। তারপর আজিমও যখন বাড়তি টাকা দেওয়া কমিয়ে দিল, নিজের ফায়দা বুঝে না পেয়ে নিজের সংসারের অজুহাতে সেও ফিরে যায় শ্বশুরবাড়ি। তখন একা হয়ে পড়ে মহুয়ার শাশুড়ি। একাকী ছেলে মেয়ে দুজনকে ছাড়াই সে ভুগতে থাকে ব্যাপক মনোকষ্টে। পরবর্তীতে শরীরও দুর্বল হয়ে পড়ে। তার এমন দুরবস্থা দেখে অতীতের সমস্ত ঘটনা ভুলে তাকে ঢাকায় নিয়ে আসতে বলে মহুয়া। মহুয়ার কথায় আজিম তাকে ঢাকায় এনে নিজেদের সাথে রাখে। তারপর থেকে সে মহুয়াদের সাথেই রয়েছে। এখন আর তাকে আগের মানুষ মনেই হয় না। শরীরটা জীর্ণ হয়ে গেছে, সেই তেজও হয়ে গেছে সংকীর্ণ। এখন যেন সে আপোষেই বাঁচতে চায়। মহুয়া নাস্তা দিতে এলে সে বলে, তুমি আবার কষ্ট করে আইছো কেমা? আরেকটু পর তো আমিই যাইতাম। মহুয়া অত্যন্ত বিনয়ের সাথে বলল, আপনাকে না ডক্টর রেস্টে থাকতে বলেছে। আমি না এলে খালাই আসতো। আপনার যাওয়ার প্রয়োজন নেই। বিপরীতে সে আর কিছুই বলল না। খানিকক্ষণ অপলক চেয়ে রইল মহুয়ার দিকে। মহুয়ার মহানুভবতার বরাবরই তাকে মুগ্ধ করে। সে ভাবে এই মেয়ের সাথে কি দুর্ব্যবহারটাই না করেছে। চরিত্রে পর্যন্ত দাগ লাগাতে বাধ্য আর রাখেনি। অথচ এই শেষ বয়সে নিজের মেয়ে দূরে ঠেলে দিলেও এই মেয়েটাই কেমন দেখে রাখছে। সে প্রকৃত অনুতাপ অনুভব করলো। মুখটা বিষণ্ণ রেখেই সে খেতে শুরু করলো। এতক্ষণে মহুয়া চলে গেছে, তাই হয়তো বিষণ্ণটা প্রকাশের সুযোগ পেল না। সে নিজেই অনুধাবন করলো, কোনো অপরাধেরই আসলে ক্ষমা হয় না। মানুষ ক্ষমা করলেও প্রকৃত ক্ষমা করে না। অপরাধীদের জীবনটা অপরাধবোধ, অনুতাপে, বিষণ্ণতায় ভুগেই শেষ হয়ে যায়। হ্যালো মোহ, আমরা এই যে আয়া পড়ছি, আর ঘন্টা খানেক লাগবে মনে হয়। ফোনের ওপাশ থেকে বলল মহুয়ার মা। মহুয়া জবাবে বলল, ঠিক আছে, সাবধানে এসো। আর আসার আগে আপার ওইখানে উঠে আপা, দুলাভাই, রায়ান, রিমি ওদের সাথে এসো। মহুয়ার মায়ের হাত থেকে বাবা ফোনটা নিয়ে বলল, মোহু, তোমার কি দরকার ছিল গাড়ি পাঠানোর?
আমরা কি লোকাল বাসে কইরা যাইতে পারতাম না? ইভেন্ট উপলক্ষে বাবা মাকে গ্রাম থেকে আনতে নিজের প্রাইভেট কারের একটি গ্রামে পাঠিয়েছিল মহুয়া। বাবার অভিযোগ শুনে মহুয়া বলল, নিজেদের জন্য তো কিছুই করতে দাও না আমাকে, এখানে আসতে বললেও আসো না। এই সামান্য গাড়ি পাঠানো নিয়ে আর অভিযোগ করো না তো। মেয়ের অভিমান বুঝি বুঝলো বাবা হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতাছি, আর অভিমান করো না, এখন রাখি। মহুয়া শুধু হাসলো, তারপর নিজেই কল কেটে দিল। দেখতে দেখতে চলে গেল সেই অন্তিম ক্ষণ। গাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কো ওয়ার্কারদের নিয়ে ইভেন্টে হাজির হলো মহুয়া। এখন বয়সের ভারে তার সেই তারুণ্যের সৌন্দর্য কিছুটা ফিকে হয়ে গেছে। তবে নিজে ব্র্যান্ডের শাড়ি আর হালকা মেকআপের ছোঁয়ায় বড়ই মায়াময় দেখাচ্ছে তাকে। অন্য আরেকটি গাড়ি থেকে সানায়া ও তার পরিবারও নামে, তাকেও ইনভাইট করেছিল মহুয়া। আর সানায়ার মতো দুধের মাছিগুলোর সুযোগ কখনোই হাতছাড়া করে না তা প্রমাণিত হলো সর্বসম্মুখে। সে ছুটে এসে মহুয়ার হাত জোড়া ধরে বলল, আরে ভাবি, তোমার তো পুরো নায়িকা লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। তার চোখে মুখে আজও অনুতাপের ছাপ বিন্দু মাত্র নেই। সে তার চিরচারিত স্বভাব অনুসারে ব্যস্ত, আপন চাটুকারিতায় তা বুঝতে বাকি থাকে না উপস্থিত কারোরই। সকলে মুখ টিপে হাসছে তার এ কাণ্ডে, এমনকি আপন ভাই আজিমও। সেও বুঝে গেছে বোনের আসল উদ্দেশ্য। মোহ হেসে কেবল মাথা নাড়ল, কোনো জবাব দিল না। আরিয়ানের হাত ধরে প্রবেশ করলো ইভেন্টে। পাশে আজিম ঢুকে সাংবাদিকরা ঘিরে ধরলো মহুয়াকে। কিন্তু মহুয়া জানালো, যা বলা সে স্টেজে উঠেই বলবে। মহুয়ারা বসলো একদম প্রথম সারিতে, সবাই উপস্থিত শুধু একজন বাদে। মহুয়ার উৎকণ্ঠা দেখে আজিম বলল, কি হয়েছে, কারো অপেক্ষা করছো? মহুয়া আশেপাশে চোখ বুলাতে বুলাতে সংক্ষেপে বলল, হুম। কিছুক্ষণ থেমে আবারও বলল, আফিয়া ভাবি ঢাকাতে আছে। তার এখানে আসার কথা ছিল, কিন্তু এখনো এসে পৌঁছায়নি। দুশ্চিন্তা হচ্ছে তার জন্য, কলও তুলছে না। আজিম সান্ত্বনার স্বরে বলল, চিন্তা করো না, যে মেয়ে আটকে আছে হয়তো এসে পড়বে। তবুও মহুয়া চিন্তামুক্ত হতে পারলো না। আপিয়ার নাম্বারে একের পর এক ডায়াল করতে থাকলো। এক পর্যায়ে সে হতাশ হয়ে গেল, কিছুটা ভাবলো, আপিয়া যদি না আসে, তারে আত্মপ্রকাশ, এই আয়োজনে সবই বৃথা। আপিয়ার সেই 20,000 টাকার ঋণ সে আজও পরিশোধ করে উঠতে পারেনি। হয়তো টাকা ফেরত দেওয়ার সামর্থ্য হয়েছে, তবে সেই অল্প কিছু টাকায় সে সাহায্যের মূল্য চোকানো সম্ভব নয়। আপিয়াকে ঘিরে আজ একটি বড় পরিকল্পনা ছিল মহুয়ার। সে না আসলে সবটাই জ্বলে যাবে ভেবেই মনটা ভার হয়ে উঠল মহুয়ার। এত মানুষের ভিড়, ঝলমলে আলো, তারকাদের ভিড়, এত কিছুর মাঝে মহুয়ার উৎকণ্ঠা সামান্য কমল না, বরং তা ক্রমেই বাড়তে থাকলো। মহুয়াকে স্টেজে ডাকার সময় ঘনিয়ে আসছে। মহুয়া হতাশ হয়ে মাথায় হাত রেখে বসেছিল। তখনই তার কানে ভেসে এলো কাঙ্ক্ষিত কণ্ঠস্বরটি। আপিয়া দৌড়ে আসতে আসতে বলল, ভাবি। মহুয়া ঘুরে তাকাতেই আপিয়াকে দেখে উঠে দাঁড়ায়, নিজে খানিকটা এগিয়ে যায় আপিয়ার দিকে। আপিয়ার হাত দুটো পরম যত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুটা কাঁপা কণ্ঠে বলল, আপনি এসেছেন, আমার বিশ্বাসই হচ্ছে না, ভেবেছিলাম আসবেন না হয়তো। আফিয়া হেসে বলে, আপনার এত আনন্দের দিনে আমি আসবো না এমন হতে পারে? জানেন তো জ্যামের অবস্থা, সেখানে আটকে এতটা লেট হয়ে গেল। আর কিছু না বলে মহুয়া আফিয়াকে নিয়ে সিটে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে মহুয়ার বক্তব্য প্রদানের সময় চলে এলো। মহুয়ার মাঝে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি চোখে পড়লো না। সে মাথা উঁচু করে দাঁড়ালো শত শত মানুষ আর ক্যামেরার সামনে। সকলে অভিভূত হয়ে চেয়ে রইল রিয়াল লাইফ নক্ষত্রটিকে দেখতে। মহুয়া স্টেজে উঠতেই হই হুল্লোড় পড়ে গেল। অমিত নাতাশা মহুয়ার বাবা মার উদ্দেশ্যে বলল, চাচা চাচি হাততালি দেন চিৎকার করে, আপার নাম নেন, এতে আপা উৎসাহিত হবে। নাতাশাদের কথা মতো শুধু মহুয়ার বাবা মা, আরিয়ান, আজিম, মিথিলা, আফিয়া সহ উপস্থিত সকলেই একই কাজ করতে লাগলো। এতে মহুয়ার আত্মবিশ্বাস দ্বিগুণ বেড়ে গেল। নিজের নামের প্রতিধ্বনি সে চারদিকে শুনতে পেল। আর সামনের সারিতে বসা আপনজনদের এত উল্লাস দেখে সে চোখে মুখে হাসির রেখা টেনে বুকে কিছুটা কাঁপা কাঁপা ভাব নিয়ে শুরু করলো নিজের বক্তব্য।
যদিও অনেক আগেই মহুয়ার অপরাজিতা নিয়ে অনেক পত্র-পত্রিকা প্রতিবেদন বের হয়েছে, তবুও মহুয়া নিজে এবার বলল, অপরাজিতার জার্নির শুরু থেকে, সেখানে সে আফিয়ার ফোন দেওয়া থেকে শুরু করে শহরে আসা, আবার গ্রামে যাওয়া, গ্রামীণ শ্রমিকদের দুঃখ লাঘবে প্রথম উদ্যোগ, গ্রামের মানুষদের নানান কথার মুখে হার না মানা, সবকিছু সুনিপুণভাবে তুলে ধরল নিজের কণ্ঠে, সগর্বে। বক্তব্য শেষে জানালো, সে একটি বিশেষ ঘোষণা দিতে চলেছে। এই বিশেষ ঘোষণার কথা কেউই জানতো না, এমনকি আজিমও না। পরিবেশ কিছুটা নিস্তব্ধ হয়ে আসে। সেই শান্ত পরিবেশে মহুয়া দেয় এক অপ্রত্যাশিত ঘোষণা। মহুয়া বলে, আজ আমার এই সাফল্যের পিছনে যদি সবচেয়ে বেশি কারো অবদান থাকে, সেটা হচ্ছে আমার বন্ধুতুল্য আমার বোন আফিয়া ইবনাত। আজ এই সোনালী ক্ষণে আমার তরফ থেকে তাকে দিতে চাই ছোট্ট একটি উপহার। যদিও উপহার বললে ছোট হয়ে যায়, আমি তাকে দিতে চাই আমার তরফ থেকে ক্ষুদ্র একটি সম্মাননা। মহুয়া থামলো, আফিয়ার দিকে চেয়ে কিছুটা অনিশ্চয়তা নিয়ে আবারও বলল, জানি না সে গ্রহণ করবে কিনা। যদি সে গ্রহণ না করে, আমি তাতেও অসন্তুষ্ট নই। তবে যদি গ্রহণ করে, আজ এই দিনে আমার চেয়ে বেশি খুশি বোধ হয় কেউই হবে না। আফিয়া সহ বাকি সকলেই উৎসুক হয়ে চেয়ে আছে মহুয়ার পরবর্তী বাক্যের অপেক্ষায়। মহুয়া অত্যন্ত আনন্দিত কণ্ঠে জানায়, আজ থেকে অপরাজিতার 15% শেয়ার উৎসর্গ করা হলো আফিয়া ইবনাথকে। ঘোষণার সাথে সাথে হাততালির ছন্দময়তায় ছড়িয়ে পড়ল চারদিকে। আফিয়ার পাশাপাশি সকলেই অবাক। মহুয়ার মা-বাবা, বোন কিছুই মনে করল না এতে, কারণ তারাও জানে মহুয়ার এ লড়াইয়ে তাদের আগে থেকেই মহুয়ার পাশে ছিল আফিয়া, সে এটার প্রাপ্য। তাদের মধ্যে থেকে সর্বপ্রথম মিথিলাই হাততালি দিতে শুরু করলো। এরপর একে একে সকলে, কেবল বিরস মুখে থাকলো ছানায়া। আফিয়ার দিকে চেয়ে রইল হিংসুটে চাহনিতে। ভাবল সে নিজের ননদ, অথচ তাকে চোখে দেখে না, এত বড় শেয়ার দিয়ে দিল এই বাইরের মেয়েটাকে। মহুয়াকে কিছুটা ধিক্কারও জানালো মনে মনে, তবে সবাইকে হাততালি দিতে দেখে না চাইতেও বিরস মুখে তাকে হাততালি দিতে হলো। এদিকে আফিয়া বাকরুদ্ধ হয়ে বসে রয়েছে। সে ভেবেছিল উপহার হবে হয়তো কোনো ঘড়ি, মোবাইল, এমন কিছু। তবে মহুয়া যা বলল তা সে কল্পনাও করেনি। কি বলবে, কি করবে, ততক্ষণাৎ সে ভেবে পেল না। তার কাছে এগিয়ে এলো আজিম, মিথিলা, অমিত, নাতাশা। তারা সবাই আফিয়াকে অভিনন্দন জানালো। আজিম বলল, আপনার কেকের ব্যবসা নিয়ে চিন্তা করবেন না, সেটাও না হয় জুড়ে দিলেন অপরাজিতার সাথে। আফিয়া এতক্ষণ যেন কিছুই শুনছিল না। আজিমের কথায় সে সম্বিত ফিরে পেল। আজিম আবারও বলল, না করবেন না প্লিজ, এতে মহুয়া কষ্ট পাবে। আফিয়া সকলের দিকে চেয়ে বলল, আমি এটা আশা করিনি, কিন্তু এত মানুষের মধ্যে সে যখন অফার করেছে, না বলার সাধ্য কি আমার ভাইয়া। এদিকে মহুয়া আফিয়ার অপেক্ষায় স্টেজে এখনো দাঁড়িয়ে রয়েছে। আফিয়াও ধীর পায়ে এগিয়ে যেতে থাকে স্টেজের দিকে। তার বুকে আনন্দ আর নার্ভাসনেস দুটোই কুণ্ডলী পাকিয়ে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেছে। সেই স্টেজে উঠেই মহুয়ার পাশে দাঁড়ায়, কিছুটা আবেগজড়িত ভাঙা কণ্ঠে বলে, আমি আমার বোনের দেওয়া উপহার গ্রহণ করলাম অত্যন্ত আনন্দের সাথে। ধন্যবাদ টিম অপরাজিতা। ধন্যবাদ আমার পাশে দাঁড়ানো লড়াকু জীবন্ত অপরাজিতা। আফিয়ার শেষ বাক্যে উল্লাস ছড়িয়ে পড়ে। এ প্রান্ত থেকে ও প্রান্তে মহুয়া এক হাতে আগলে ধরে আফিয়াকে। শেষবারের মতো সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আফিয়ার হাত ধরে নেমে আসে স্টেজ থেকে। পুরো ঘটনা শান্তিনগরের সে সকল কাথা কারিগরদের দেখানো হয় লাইভে। তারাও মহুয়ার গল্পে নিজেদের খুঁজে পেতে আবেগ আপ্লুত হয়ে পড়ে। সকলের মাঝে নেই জহুরা, সে মারা গেছে গত বছর। বেঁচে থাকলে সব থেকে বেশি খুশি বুঝি সেই হতো। তাদের এসব উল্লাস দেখে এখনো কোন রকম চলে বেড়ানো মতিউর কটূক্তি করেই চলছে। তার এক পা কবরে, তবু নিজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সে আজও অটল। এভাবে পেরিয়ে যেতে থাকে বছরের পর বছর। একসময় আরিয়ান বউ নিয়ে চলে যায় লন্ডন।
আরিয়ান, মহুয়া আজিমকেও নিতে চেয়েছিল নিজেদের সাথে, কিন্তু এদেশের মানুষদের ছেড়ে যেতে চায়নি মহুয়া। জানিয়েছে সে যতদিন পারে মানুষগুলোর জন্য কাজ করেই যাবে, যখন আর পারবে না তখন না হয় আরিয়ানের কাছে চলে যাবে। বিশেষ করে কাঁথা শ্রমিকদের জন্য সে নিজে একটি বিশেষ ফান্ড চালায়, যথোপযুক্ত কারণ দেখিয়ে তারা যে কোনো সহযোগিতা পেতে পারে এই ফান্ড থেকে। তবে কোম্পানির সব দায়ভার এখন আরিয়ানই সামলায়। মহুয়া আজিম ঢাকার একটি ফ্ল্যাটে একাকী বেশ ভালোই দিন কাটাচ্ছে। একদিন মহুয়ার ডায়েরিতে লিখতে বসে দিনলিপি। দিনলিপিতে কি লিখবে সে খুঁজে পায় না। এখন তার আর কাজ কি? খাওয়া, বিশ্রাম, টুকটাক ঘোরাঘুরি আর মাঝে মাঝে ফান্ডের খোঁজ খবর নেওয়া, এগুলো আর তার ডেইলি লাইফ রুটিন হয়ে দাঁড়িয়েছে। এতে লেখার মতো বিশেষ কিছুই খুঁজে পায় না মহুয়া। তাকে চিন্তিত দেখে আজিম বলে, কি ভাবছো? জবাবে মহুয়া বলল, ভাবছি দিনলিপি লিখবো, কিন্তু আজকালকার জীবনযাপনে তেমন কোনো বিশেষ ঘটনা খুঁজে পাচ্ছি না। আজিম চট করে বলে বসে, তুমি বরং লেখো জীবনলিপি। মহুয়া ঠিক বুঝলো না, আজিমের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল। আজিম বুঝিয়ে বলল, দিনলিপিতে যেমন দিনের কাহিনী লেখো, জীবনলিপিতে লিখবা জীবন কাহিনী। জীবনের কাহিনী তো তোমার কম না। অবশ্যই এখানে আমারও ভিলেন হওয়ার চান্স আছে, তাও বলছি লেখা ফেলো, আমারে ভিলেন বানাইতে মজা পাবা। মহুয়ার কাছে আজিমের আইডিয়া মন্দ লাগলো না, শেষ বাক্যে হাসলো সামান্য। জানালার পাশে বসেছিল মহুয়ারা। গোধূলির তেজহীন সূর্যরশ্মি ওদের কোমল ছোঁয়া দিয়ে যাচ্ছে। মহুয়া প্রথম পৃষ্ঠার টাইটেল লিখলো বড় বড় অক্ষরে, সেটাও বলে দিল। আজিম বলল, লেখো মহুয়ার জীবনলিপি। মহুয়া লিখতে শুরু করলো। আজিম বসে বসে নিজেই নিজের বদনাম করতে থাকলো। সেগুলো লিখতে বলল মহুয়াকে। এতে মহুয়া খানিক লিখছে তো খানিক হাসছে। তাদের খুনসুটিতে বুঝি জানালার কাছের বাহিরে বসে রোদ পোহানো ছোট্ট টুনটুনিটাও খুশি হলো। সেও তাল মিলিয়ে শুরু করে দিল নিজের ক্ষীণ স্বরের কিচিরমিচির। সমাপ্ত। মহুয়ার জীবনলিপি গল্পের শেষ অংশ। লেখা সুমাইয়া তামান্না।